ঠিক আছে, দেখো সিম্পল হারমোনিক অসিলেটরে আমরা কি কি দেখেছি অ্যাকচুয়ালি, আমি যেগুলো বললাম যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা একদম, এই ইকুয়েশনটা কি ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনটা নর্মাল ইকুয়েশন যেটা আমরা বলেছি যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন একদম। ঠিক আছে, এবারে এইখানে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কার ক্ষেত্রে নিয়েছিলাম, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে নিয়েছিলাম, ওই কারণে আমরা এটাকে দেখেছি যে হাফ কে এক্স স্কয়ার এসেছিল পোটেনশিয়াল এনার্জির জায়গায়। এবারে এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে এরকম একটা ইকুয়েশন নিয়েছিলাম আলফা বিটা দিয়ে, এবং সেখানে আমাদের একটা কিউ টার্ম ছিল, হ্যাঁ হার্মিট পলিনিয়ামের টার্ম ছিল। তো আমাদের আমি বারবার বলছি যে আমাদের এই ইকুয়েশন এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যে সলিউশনটা সেটা আমাদের লাগবে না, আমাদের সিলেবাসে এটা নেই, মাস্টার ডিগ্রিতে এগুলো থাকে। কিন্তু আমাদের এটা সলিউশন করার পরে, অর্থাৎ আমরা একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন তার সলিউশনটা আমরা অটোমেটিক্যালি করতে পারি, সেইটুকু তোমরা শিখেছিলে ম্যাথমেটিক্সে, এবং সেখান থেকে আমরা বলেছি যে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার একটা সলিউশন আমরা পাবো। অর্থাৎ এই সলিউশন, এইটা একটা স্ক্রোডিঞ্জার ইকুয়েশনেরই সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য আমরা বলে দিয়েছি যে হুইচ ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিম্পলিফাইড ফর্ম অফ স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, তাই তো? দিস ইজ লিনিয়ার হারমোনিক অসিলেটরের জন্য এটা। এন্ড তারপরে আমরা কি বলেছি, দ্য সলিউশন অফ স্ক্রোডিঞ্জার ইকুয়েশন ফর এ লিনিয়ার হারমোনিক অসিলেটর gives the eigenfunction of as a form ki psi x equal to capital N into capital H, এটা ফাংশন অফ কিউ e to the power minus beta x square by 2। ওকে, এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছি, অর্থাৎ এটাই আমাদের ওয়েভ ফাংশন। কার ওয়েভ ফাংশন? এটা হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন। এই হারমোনিক অসিলেটরের যে ওয়েভ ফাংশনটা, সেটা আমাদের এইরকম একটা এন আছে কি নরমালাইজেশন ফ্যাক্টর, আর এইচ আছে কি একটা হারমিট পলিনোমিয়াল। এবারে এইটার এন এর স্মল এন মানে হলো 0 1 2 3 এরকম। তাহলে এইটাকে আমরা সলভ করে যেটা পাচ্ছি, তোমরা দেখো যে এই যে সাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই এক্স সাই স্টার এক্স, ঠিক আছে, এইটা ইকুয়াল টু ডিএক্স ইকুয়াল টু যে 1 হয়, সেটা তোমাদের জানা, তাই না? নাকি না? সেটুকু তোমাদের জানা। কেন জানা? তার কারণ হলো যে এটা হলো একটা নর্মালাইজ, যদি নর্মালাইজেশন করতে হয় তাহলে টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এটা হলো প্রবাবিলিটির ইকুয়েশন। তাই সেটা করে আমরা এন এর ভ্যালুটা, এই যে ক্যাপিটাল এন এর ভ্যালুটা এখান থেকে আমরা বের করেছি। ওকে, ক্যাপিটাল এন এর ভ্যালুটা বের করে নিয়েছি। অ্যান্ড এইচ এর ভ্যালুটা কিরকম হয়? ক্যাপিটাল এইচ, হ্যাঁ, ইজ দ্য হারমিট পলিনোমিয়াল অফ ডিগ্রি এন ইন কিউ ডিফাইন্ড বাই কি, এইরকম একটা ইকুয়েশন নিয়েছি। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1 2 3 4 5 এরকম এক একটা ভ্যালু পেয়েছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে না, কিন্তু আমরা কিভাবে এলো, আমরা ইকুয়েশনটাকে তো আমাকে ইউজ করতে হবে, কারণ আমার পরীক্ষা হলে আমাদের এই ইকুয়েশনটাকে অর্থাৎ ওই ওয়েভ ফাংশনটাকে ইউজ করতে হবে। অর্থাৎ ওয়েভ ফাংশনগুলো কিরকম হয় সেটা আমাকে একটুখানি দেখে নিতে হবে। এবার দেখো, যখন আমরা এই যে ক্যাপিটাল এন এর ভ্যালু এটা বসালাম, এইচ এর ভ্যালু বসাবো এরপরে, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এন ইন্টু এইচ, ক্যাপিটাল এইচ এটা কার ফাংশন? কিউ এর ফাংশন। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2। এরপরে এখান থেকে আমরা দেখো, যদি সাই 0 বসাই, অর্থাৎ এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে ক্যাপিটাল এইচ অ্যান্ড ক্যাপিটাল এন এর ভ্যালু পেয়ে যাব। এই যে ক্যাপিটাল এবং ক্যাপিটাল এইচ অ্যান্ড ক্যাপিটাল এন এর ভ্যালু বসানোর পরে আমরা সাই 0 ইকুয়াল টু এইটুকু পেলাম। অর্থাৎ কি কি পেলাম? এই ভ্যালুটা আমরা আগের দিনও ইউজ করেছি অলরেডি, এই ভ্যালুটাই অলরেডি ইউজ করেছি সাই 0, অর্থাৎ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন অফ সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে এটা হলো বিটা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2, তাই তো? এটা হলো। এবার যদি সাই ইকুয়াল টু 1, এন এর ভ্যালু যদি 1 বসাই,
তাহলে আমরা কি পাবো? 1 বসালে ক্যাপিটাল এন অ্যান্ড ক্যাপিটাল এইচ এর ভ্যালু এইটুকু মিলে এইটুকু, তাহলে হলো কি 2 বিটা টু দি পাওয়ার হাফ বিটা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2, এরকম ইকুয়েশন আমরা পাচ্ছি। অর্থাৎ x2 এর ভ্যালু এটা, x3 ভ্যালু এটা, x4 এর ভ্যালু এটা, ঠিক আছে? এরকম এক একটা ফাংশন আমরা দেখতে পেলাম। এবার এই ফাংশনগুলোকে আমাকে ইউজ করতে হবে। কোথায় ইউজ করব? আমরা এই ফাংশনগুলোকে ধরো একটা যদি গ্রাফ করি, আমরা যদি পোটেনশিয়াল ওয়েল যেরকম ছিল, যেরকম প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডেন্সিটি যেটা হয়, তাহলে একটা সাই এবং তাহলে সাই স্কয়ার, সাই মানে হলো প্রবাবিলিটি অ্যান্ড সাই স্কয়ার মানে প্রবাবিলিটি ডেন্সিটি, তাই তো? তাহলে আমরা দেখো এইটা যেমন পাওয়ার পয়েন্টে আমি দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এইটা স্প্রিং, এটা একদম মানে রিয়েল দেখাচ্ছিলাম, মানে এটা তোমার ভাইব্রেশনটা কিভাবে হচ্ছিল সেটা দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি। এটা পাওয়ার পয়েন্টটা এটা হচ্ছিল, হ্যাঁ, এটা তো পিডিএফ করে নিয়েছি, অতএব এটা এখন আর এটা দুলবে না, হ্যাঁ, মানে ভাইব্রেশনটা দেখাতে পারছি না এগুলো, ঠিক আছে? অর্থাৎ এই ভাইব্রেশনটা কিন্তু আমি এখন আর দেখাতে পারা যাচ্ছে না, কারণ এটা পাওয়ার পয়েন্টে যখন ছিল তখন এটা এই ওয়েভ ফাংশনগুলো কিরকম ভাবে, এটা যেমন কি হলো, এইটা আমাদের স্প্রিংটা বাড়ছে কমছে বাড়ছে কমছে, এটা রিয়াল ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা এরকম 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 যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এভাবে ছিল, এটা এরকম এরকম হচ্ছে। এখানে দুটো ওয়েভ ফাংশন, একটা কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ আর একটা কনস্ট্রাকটিভ, ধরো একটা ওয়েভ ফাংশন এই যাচ্ছিল আর একটা ওয়েভ ফাংশন এই যাচ্ছিল, ঠিক আছে? তখন এই দুটো মিলে একটা বড় ওয়েভ ফাংশন তৈরি হলো, সেটাকে বলে কনস্ট্রাকটিভ ওয়েভ ফাংশন। আবার যদি দেখা যায় এই একটা আসছিল আর একটা তার উল্টো দিক থেকে আসছিল এইরকম, তখন ডিস্ট্রাকটিভ ওয়েভ ফাংশন হয়ে যায়, মানে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে। ওকে, অর্থাৎ এইটা আমরা এখানে এইটা পাওয়ার পয়েন্টে হলে সুবিধা ছিল, কিন্তু যেহেতু এখন পাওয়ার পয়েন্টে নেই, তাহলে এটা দুলছে না, এটা মানে ভাইব্রেশনে এখন নেই, ঠিক আছে? অন্য কোনো সময় দেখাও, আমি পাওয়ার পয়েন্টটাকে আরেকবার চেক করে নেবো যে পাওয়ার পয়েন্টটা কেন এরকম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না কেন। যাও, তাহলে এইগুলো হলো এক একটা ওয়েভ, হ্যাঁ, স্প্রিং যেরকম হয় সেরকম আমরা এক একটা ওয়েভ জলের ঢেউয়ের মতো আর কি আমরা দেখতে পাই। তো যাও, তারপরে কি সেই ওয়েভ থেকে আমরা ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশন কিরকম হয় এখানে তুমি দেখতেই পাচ্ছ যে তোমরা কি একদম জিরো, এই যে এখানে আমি একটা কার্সর নিয়েছি, এটা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কার্সর? দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার। ওকে, এই যে জিরোটা দেখো, ওইখানে মানে আমরা বলেছি যে 0 পয়েন্ট এনার্জিটা হলো এইটা 0 পয়েন্ট এনার্জি এটা, আর এটা হলো জিরো এনার্জি। তাহলে জিরো এনার্জিতে দেখো কোনো ওয়েভ নেই, ঠিক আছে? জিরো এনার্জিতে কোনো ওয়েভ নেই, কিন্তু ওয়েভ আছে 0 পয়েন্ট এনার্জি, অর্থাৎ ই সাফিক্সে জিরোতে এনার্জি আছে, মানে এতটা এনার্জি। কতটা এনার্জি? এই যে E0 থেকে 0 পর্যন্ত, E0 থেকে 0 পর্যন্ত এর ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হলো হাফ এইচ নিউ। ওকে, হাফ এইচ নিউ, এটাকে বলা হয়েছিল আমরা কি বলেছিলাম? 0 পয়েন্ট এনার্জি, অর্থাৎ আমাদের ই এর যে ভ্যালুটা ছিল ই ইকুয়াল টু ভি প্লাস হাফ এইচ নিউ ছিল। তাহলে এখানে ভি এর জায়গায় যদি 0 বসাই তাহলে আমাদের 0 পয়েন্ট এনার্জি ছিল। সেই 0 পয়েন্ট এনার্জিতে দেখো কোনো, হ্যাঁ, এই যে 0 পয়েন্ট এনার্জিতে মানে E0 তে এটা আছে, কিন্তু একদম জিরোতে কোনো ওয়েভ নেই, ঠিক আছে? এটা কোনো ওয়েভ নেই। এবার তুমি দেখো যে আমরা কি বলছি, যে যখন E1 তখন এই যে ওয়েভটা, যখন E2 তখন দেখো এই ওয়েভ। কিন্তু একটা জিনিস খেয়াল করো ওইখানে, যে এই যে লাইনটা টেনেছি এইটার বাইরে এই একটা পোর্শন আছে, এটার বাইরে এই একটা পোর্শন আছে, তাই না? এই যে বাইরে একটা পোর্শন আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটারই, এই যে লাইন যে ড্র করেছি, লাইনের বাইরে একটা পোর্শন কিন্তু বেরিয়ে আছে, মানে একটা ওয়েভের একটা পোর্শন কিন্তু বাইরে আছে। তার মানে ওই পোর্শনটাকে কি বলা হয়? বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল রিজিয়ন, ঠিক আছে? বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল রিজিয়ন, ঠিক আছে? অর্থাৎ ক্লাসিক্যাল রিজিয়নের বাইরে ওটা আছে, মানে আমরা নর্মালি যেটা এক্সপেক্টেড সেটা এইরকম ছিল, ওয়েভটা মানে এইরকম ছিল,
মানে এইটাকে আমরা সিম্পল হারমোনিক অসিলেটরকে আমরা ভাবতে পারি এইরকম করে দুলছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি, যখন এটাকে দেখলাম যে এটাকে এক্সাইটেড করছি বা 0 পয়েন্ট এনার্জি নিচ্ছি, একদম জিরোতে গেলে এটা ছিল না, ক্লাসিক্যাল এর এনার্জির বাইরে যেত না। কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি যে এটা এই পোর্শনটুকু বাইরে আছে, এবং সেটাও কেন হচ্ছে আমরা দেখছি। সেটাও আমরা যদি এই পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনটা দেখতে পেতাম তাহলে খুব সুবিধা হতো। এখন দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু বোঝার চেষ্টা করছি। দেখো দ্য ওয়েভ ফাংশন, এখানে আমরা কি নিচ্ছি অ্যাকচুয়ালি, এটা আমরা কেন পড়ছি। দ্য ওয়েভ ফাংশন আর অল্টারনেট সিমেট্রিক্যাল, এটা আমরা দেখতে পাচ্ছি অল্টারনেট সিমেট্রিক্যাল। তার মানে কি, এই যে এইটা যখন উপরে আছে তারপর আবার নিচে, তারপর আবার উপরে, তারপর আবার নিচে, এরকম করে চলছে। অর্থাৎ অল্টারনেটিভলি এটা কি সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যান্টি সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য রিজিয়ন, এই তো। অর্থাৎ এভাবে আমরা চলছে এটা। তারপরে কি, দ্য ওয়েভ ফাংশন অফ দ্য এক্সপোনেন্ট অফ সাই অ্যান্ড সাই স্কয়ার, এটা আর হতে পারে, আর নিতে পারি বা এক্স নিতে পারি, সাই আর বা সাই এক্স, ঠিক আছে। অর্থাৎ নিতেই পারি এরকম সাই। দেখো the exponentially to 0, x যখন টেন্স টু ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি হচ্ছে, তখন আমরা কি দেখতে, the wave function falls of exponentially to 0 as x tends to plus minus infinite. Hence psi r বা psi x, psi square x are not 0 even at large value of x or r. আবার এটা ইনফাইনাইটই নয়, ইনফাইনাইট নয়, ঠিক আছে। আমরা সাইটাকে আমরা আগেই আমরা কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা পড়েছি তখন ইনফাইনাইট নয় এটাও ধরে নিয়েছি, সাই মাস্ট বি ফাইনাইট এরকম হবে, হ্যাঁ, অ্যান্ড কন্টিনিউয়াস ব্যাপারটা হবে এরকম বলেছিলাম, সাই এর কন্টিনিউটি বলেছি। তো এবারে তাহলে কি হলো, তারপরে আমরা কি বলছি, ইন দ্য লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল, এই যে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে আমরা কি, সাই স্কয়ার ইজ দ্য ম্যাক্সিমাম, মানে ব্যাপারটা হলো এইটা সাই স্কয়ার কোনটা, এই যে এইটুকু, ঠিক আছে। অর্থাৎ এইটুকু যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পেলাম, এই যে এইটুকু দেখছি, এইখানে ম্যাক্সিমাম দেখো। অর্থাৎ psi square is maximum at equilibrium position or zero displacement position, এই যে জিরো ডিসপ্লেসমেন্ট, এটা হলো জিরো ডিসপ্লেসমেন্ট, এইদিকে গেলে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, এদিকে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ বলতে পারি। কিন্তু এইখানে আমাদের জিরো ডিসপ্লেসমেন্ট, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, psi square is maximum at equilibrium position or zero displacement position, that is the particle spends most of the time at equilibrium position. This is contrast to classical view that the particle spend maximum time at two extreme and minimum equilibrium. ওকে, এটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল ভিউতে এটা উচিত ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতেই ম্যাক্সিমাম টাইম ও স্পেন্ড করছে। ওকে, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি, বা আমরা দেখতে পাচ্ছি যে জিরো ডিসপ্লেসমেন্ট পজিশনে ও ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছে। এবার কি, এবার হলো যে এইটাকে অ্যাকচুয়ালি এইটা আমার এইভাবে যাচ্ছিল, এভাবে দুলতো, ঠিক আছে, একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে, এভাবে যেত আর কি, যখন এটা আমাদের পাওয়ার পয়েন্টে ছিল, এটা অ্যানিমেটেড ছিল, ঠিক আছে। এখন যেহেতু এটা পিডিএফ এ নিয়েছি, এটা দুলছে না, হ্যাঁ। অর্থাৎ এইটা একবার এইদিকে যাচ্ছিল, এখানে কালার দেখা যেত, হ্যাঁ, যে ওয়েভ যখন হয় তখন কিরকম, অর্থাৎ যখন এই যে দেখো এইরকম একটা পজিশন দেখতে পাচ্ছি, এইটা, হ্যাঁ, এই জিরোতে আসলে কিরকম হয়, এদিকে গেলে কিরকম হয়, এদিকে গেলে কিরকম হয়, যাও সেটা অসুবিধা নেই। তাহলে এটা ধরো এরকম 1 2 3 4, দেখো এরকম করে যদি নেই, এই যে 2 পজিশন 2 3 4, হ্যাঁ 5 6, এবার এই যে দাগগুলো দেখতে পাচ্ছি, এই দাগটা এই দাগটা এই দাগটা, দেখো এইভাবে যদি খাড়া ভাবে আমরা দাগ দিতে পারতাম, তো আমরা ভার্টিক্যালি যে লাইনগুলো ড্র করতে পারতাম, তখন আমরা দেখতে পেতাম যে এইরকম এই তাহলে এই যে 1 2 3, তবেই তো আমাদের কোয়ান্টাম, যে 1 2 3 4 অর্থাৎ ডিসক্রিট। কিন্তু এইখানে আমরা দেখতে পাবো যে এই যে জিনিসটা হচ্ছে, এইটা একটু কন্টিনিউয়াস এদিকে চলে গেছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে আমরা বুঝিয়েছি, দেখো এই যে এইটা লাইনটা আর এই লাইনটা একদম খারাপভাবে ড্র করেছি, তাহলে এইটা ক্লাসিক্যাল লিমিট, এটার বাইরে হলো বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল লিমিট, মানে এই পোর্শনটুকু চলে গেছে আমার
বিয়ন্ড ক্লাসিক্যাল লিমিট। ওকে, এই যে এই পোর্শনটুকু, এই যে এইটুকু, তারপরে এইটুকু বিয়ন্ড ক্লাসিক্যাল লিমিটে চলে গেছে, অর্থাৎ ক্লাসিক্যাল লিমিটের বাইরে চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এই জন্য লিখেছি ডিকেইং দ্য ওয়েভ ফাংশন টানেলস ইনটু ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন, অর্থাৎ এইটা হয়ে গেছে আমাদের ফরবিডেন রিজিয়ন, বাইরে চলে গেছে। এটা যখন দুলতো এরকম এই এই যখন এটা ভাইব্রেশন হলো, একটু এক্সাইটেড করলে কি হবে, একটু বেশি মানে থামতে পারছে না, মানে এইরকম হঠাৎ করে এখানে গিয়ে কি করে থামবে, তাই এটা একটু বাইরে চলে গেল, অর্থাৎ এইরকম হয়ে যেত, এইটা হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ সেই জন্য আমরা বলছি এটাকে বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল লিমিট, অর্থাৎ স্পেশাল অ্যাভারেজ ফর হাই এনার্জি ফাংশন গিভস ক্লাসিক্যাল রেজাল্ট, অ্যানাদার এক্সাম্পল অফ দ্য করেসপন্ডেন্স প্রিন্সিপাল। এবারে আমরা এটা দিয়ে আমরা অঙ্ক তো করবই, এরপরে আমি এর পরের পেজটায় অঙ্কটা না করে তারপরের পেজটায় করব। তাহলে এর পরের পেজটায় আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরো হ্যাঁ, যেটা এক্সামে দিয়েছে এর আগে একবার। ভেরিফাই দ্য অর্থোগোনালিটি অফ দ্য ফার্স্ট টু আইগেন ফাংশন অফ এ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। দেখো আমরা ψ0 এটা পেয়ে গেছি অলরেডি, ψ1 এটা পেয়ে গেছি, তাহলে আমাকে বলছে অর্থোগোনালিটি। অর্থোগোনালিটি মানেটা কি? অর্থোগোনালিটি মানে হলো যে ওভারঅল স্পেসে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কত হবে। যদি 1 হয় দুটো ফাংশন, ঠিক আছে, তাহলে তো আমরা টোটাল প্রবাবিলিটি পাবো। তাহলে টোটাল প্রবাবিলিটি যদি 0 হয়ে যায় তার মানে ফাংশন দুটো অবশ্যই সেপারেট হবে। একই ওয়েভ ফাংশন হলে তার নর্মালাইজেশন করলে অর্থাৎ সেটা 1 হতো, ঠিক আছে, বা ওভারঅল স্পেসে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে যদি ইন্টিগ্রেশন ওভারঅল স্পেস যদি এখানে ψ0 ইনটু ψ0 আসতো dx, তাহলে এটা 1 হতো, ঠিক আছে, এটা শিওর। কিন্তু দেখো এই ওয়েভ ফাংশন দুটো আলাদা, একটা ψ0 আর একটা ψ1। ওকে, একটা ψ0 আর একটা কি ψ1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে যেটা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন আমরা করার পরে ψ0 ইনটু ψ1 এই ভ্যালুটা আমরা বসালাম এখানে। তাহলে ψ0 বসিয়েছি, ψ1 এর ভ্যালু বসালাম, ইন্টিগ্রেশন করলাম, এখানে একটা অড ফাংশন চলে এলো, তার মানে এটা 0। তার মানে এই যে ওভারঅল স্পেসে যদি 0 পাই তাহলে আমরা তাকে বলি কি? তাহলে কি এটাকে বলি আমরা যে অর্থোগোনাল ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনকে একসঙ্গে আমরা কি বলছি? দে আর অর্থোগোনাল ওয়েভ ফাংশন। ক্লিয়ার? এবারে এই যে সিম্পল হারমোনিক অসিলেটর এগুলো আমরা কেন পড়লাম দেখো। দ্য টার্ম হাফ এইচ নিউ যেটা টেলস দ্যাট কোয়ান্টাম সিম্পল হারমোনিক অসিলেটর অলওয়েজ কি থাকবে? E ইকুয়াল টু NH V প্লাস হাফ এইচ ভি এটা থাকবে, বা E ইকুয়াল টু V প্লাস হাফ এইচ নিউ, তাই তো? তাহলে এটা কি থাকবে? এইগুলো থাকবে, এই এনার্জিটার ইকুয়েশন। দিস কল্ড 0 পয়েন্ট ভাইব্রেশন, যখন আমরা শুধু এইচ নিউটা নেব অর্থাৎ ভি এর জায়গায় 0 নেব। তারপরে কি আর কিসের জন্য পড়ছি? দ্য 0 পয়েন্ট এনার্জি ইজ রিকয়ার্ড বাই হাইজেনবার্গ-আনসাইনবার্গ রিলেশনশিপ। হাইজেনবার্গ ঠিক বলেছিল কিনা সেটা চেক করার জন্য এটা আমরা পড়লাম। দ্য টার্ম হাফ এইচ নিউ ইজ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং অফ সাম ফিজিক্যাল ফেনোমেনা। তারপরে কিসের জন্য পড়ছি? ফর এক্সাম্পল দেখো এই ফিজিক্যাল ফেনোমেনন কি? ফর এক্সাম্পল নিয়েছি দ্য কোয়ান্টিটিভ, দেখো কোয়ান্টিটেটিভ এক্সপ্লেন্স, দেখো why helium does not become solid under normal condition। তাহলে হিলিয়াম কেন নর্মাল কন্ডিশনে ওটা সলিড হয়ে যাবে না, ও গ্যাসিয়াস কেন থাকছে? তার মানে 0 পয়েন্ট এনার্জি দিয়ে, যদি ওটা 0 পয়েন্ট এনার্জিটা 0 হয়ে যেত তাহলে কিন্তু ওকে সলিডে আসতেই হতো। কারণ আমরা জানি একমাত্র পারফেক্টলি ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, যেটা আমাদের থার্মোডাইনামিক্স বলতো, তার ক্ষেত্রে আমাদের কি হতো? 0 হবে, এনার্জিটা 0 হবে, এন্ট্রপিটা 0 হবে, এইসব ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা ঠিক নয়, অর্থাৎ আমাদের কোয়ান্টাম মেকানিক্স সেটা ঠিক নয়, অর্থাৎ প্রত্যেকের একটা 0 পয়েন্ট এনার্জি আছে। অ্যান্ড সেই 0 পয়েন্ট এনার্জি ভ্যালু সেটা থার্মাল এনার্জির সঙ্গে কত টাইমস তার উপর ডিপেন্ড করছে, সে সলিড থেকে লিকুইড হবে না লিকুইড থেকে সলিড হবে, এই ব্যাপারগুলো। অর্থাৎ দ্য 0 পয়েন্ট ভাইব্রেশন এনার্জি ইজ হায়ার দ্যান দ্য মেল্টিং পয়েন্ট অফ হিলিয়াম, ঠিক আছে, অথবা মেল্টিং এনার্জি অফ হিলিয়াম। অর্থাৎ মেল্টিং এনার্জির থেকে আমাদের 0 পয়েন্ট এনার্জি অর্থাৎ ভাইব্রেশন
টাই বেশি, তাই ও ভাইব্রেশনে থাকবে, অর্থাৎ সে হাইলি ভাইব্রেশনে থাকবে, সে সলিড হতে অর্থাৎ কোয়েন্স করতে চাইবে না। দুটো মেটালের মধ্যে কি ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে সেটাও আমরা এখান থেকেই কিন্তু এই সিম্পল হারমোনিক অসিলেটর থেকে বলি। এইবারে আমরা আসি যে আমার ইউনিভার্সিটিতে কি প্রবলেম দিয়েছে। দেখো ফার্স্টেই বলেছে ডিটারমাইন দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ কোয়ান্টাম হারমোনিক অসিলেটর বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল ফরবিডেন রিজিয়ন ফর n equal to 0 স্টেট। ওকে, n equal to 0 স্টেটে আমাদের probability of finding the quantum harmonic oscillator beyond the classical forbidden region এইটুকু আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো এইবারে দেখো স্বাভাবিক কারণে যে এই যে আমি অলরেডি এখানে একটা দাগ কেটে দিয়েছি, দেখো তাহলে এইটার বাইরে যেটুকু এইটুকু আর এইটুকু আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটুকু কত আমাদের দেখো E ইকুয়াল টু অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কত সেটা আমরা জেনে গেছি এখান থেকে যে n বা v প্লাস হাফ এইচ নিউ এটুকু। এবারে দেখো প্রবাবিলিটি বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল রিজিয়ন এইটুকুর জন্য পাবো আর এইটুকুর জন্য পাবো। ঠিক আছে, তাহলে এইটুকু লিমিট কত, কোথা থেকে কোথায় গেছে, আর এইটুকুর লিমিট কত, কোথা থেকে কোথায় গেছে সেটা আমরা দেখব। এবার তার আগে এই যে লিমিট এইটা কি, ঠিক আছে, তখনই আমরা এই লিমিটটাকে বসাতে পারবো যে এই মাইনাস ইনফিনিটি থেকে -1 এসছে, আবার এই যে +1 থেকে প্লাস ইনফিনিটিতে চলে গেছে। ঠিক আছে, এই যে এটা +1 ধরলাম, এইটা ইনফিনিটি, এইটা মাইনাস ইনফিনিটি থেকে এটা -1 এই পর্যন্ত -1। ঠিক আছে, এটা 0। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা অর্থাৎ এই বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল রিজিয়ন এইটুকু আর এইটুকুর মধ্যে প্রবাবিলিটি কত সেটুকু ক্যালকুলেট করতে বলেছে। তার জন্য আমরা এই যে একবার এটার মধ্যে প্রবাবিলিটি কত প্লাস এটার মধ্যে প্রবাবিলিটি কত সেটুকু বের করব। তার আগে এই লিমিটটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে লিমিটটা কত। ওকে, অর্থাৎ তার জন্য আমাকে দেখো একটা ওয়েভ ফাংশন তো দিয়েছে, এই ওয়েভ ফাংশনে তুমি জানো এখানে বিটা ছিল এতক্ষণ। হ্যাঁ, ঠিক আছে, এখন এখানে আলফা দিয়েছে ওরা, তাদের প্রবলেম নেই। হ্যাঁ, তারপরে একটা স্ট্যান্ডার্ড যে এটাও দিয়ে দিয়েছে, ইন্টিগ্রেশনের ফর্মটা বা ভ্যালু কত হবে সেটা বলে দিয়েছে। তো আমরা এখান থেকে দেখো এই যে আলফা বা বিটা, আমাদের আগে ছিল বিটা, এখন আমাদের কোশ্চেনে যেহেতু আলফা করে দিয়েছি অসুবিধা নেই। আর টার্নিং পয়েন্ট আমরা দেখো যে টার্নিং পয়েন্ট আমাদের এনার্জিটা এইটা। ঠিক আছে, এইটা এবারে একটা যাই ধরেছি। ঠিক আছে, হ্যাঁ জিটা, এই জিটাটাকে আমরা ধরে নিচ্ছি কত আলফা বাইরে এক্স ধরছি। তাহলে আলফা 0 ইজ দ্য ম্যাক্সিমাম ক্লাসিক্যাল ভ্যালু অফ জিটা, সরি এই জিটা 0। তাহলে জিটা 0 একটা নিচ্ছি, জিটা 0 ইকুয়াল টু কি বলছি যে ম্যাক্সিমাম, এখানে বলে দিয়েছি জিটা 0 ইজ দ্য ম্যাক্সিমাম ক্লাসিক্যাল ভ্যালু অফ জিটা। এবারে এই যে তাহলে এটা যদি জিটা হয় তাহলে জিটা 0 ইকুয়াল টু কত হবে √ আলফা এক্স সাফিক্সে 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, হ্যাঁ x0 স্কোয়ার সেটা হবে জিটা 0 স্কোয়ার বাই আলফা। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার থেকে আমরা কি বের করলাম, হ্যাঁ এটা ইকুয়াল টু এইটা বসালাম। এবার এই জায়গাটায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো এক্স এর। এই দেখো এখান থেকে আমাদের x0 স্কোয়ার এটা পাবো তো, তাই সেটাকে বসিয়েছি এখানে। আর কে এর ভ্যালু আবার এটা জানা আছে তোমাদের, ফার্স্টের দিনে পড়িয়েছি কে এর ভ্যালু এটা, অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট ছিল সেটা, আলফা ইকুয়াল টু এটা ছিল বা বিটা ইকুয়াল টু এটা ছিল। ঠিক আছে, এই ভ্যালুটা ছিল আর কি। এবারে সেখান থেকে আমরা এই জিটা 0, এই জিটা 0টা এটা প্লাস মাইনাস এই আকারে সমস্ত কিছু বসিয়ে দিই। এই যে হ্যাঁ কে এর ভ্যালু, এখানে কে এর ভ্যালু বসিয়েছি, আলফার ভ্যালু এটা বসিয়েছি, বসিয়ে এখান থেকে জিটা 0 ইকুয়াল টু প্লাস মাইনাস √2n + 1। এই n এর জায়গায় আমরা ভি বসাতে পারি, কোনো প্রবলেম নেই, 1 2 3 0 1 2 3। এবারে যখন একদম 0 আছে অর্থাৎ 0 পয়েন্ট এনার্জিতে আছে তখন n এর ভ্যালু 0, তখন আমরা এখান থেকে দেখতে পেলাম এটা যদি 0 হয় তাহলে জিটা 0 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। অর্থাৎ এই যে ব্যাপারটা এইখানে প্লাস এইখানে -1 আর এটা +1। ঠিক আছে, জিটা
ওকে, অর্থাৎ এক্সটেন্ড অফ দ্য ভাইব্রেশন, যেটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে যেটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড অফ দ্য ভাইব্রেশন। তাহলে এইটুকু থেকে এইটুকু আমাদের চলে গেল, হ্যাঁ, এখানে অনেক ইনফাইনাইটে চলে গেল, এইটা +1 থেকে এটা ইনফাইনাইটে চলে গেল, এটা -1 থেকে এটা মাইনাস ইনফাইনাইটে চলে গেল, আর এইটা হলো আমাদের ক্লাসিক্যাল লিমিট, আর এটা বিয়ন্ড ক্লাসিক্যাল লিমিট। তাহলে এবারে আমরা এই ভ্যালুটা বসালাম যে আমাদের এই যে লিমিটটা, এইটুকু প্রবাবিলিটি যখন বের করব তখন কোথা থেকে আসছে, এই -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত আসছে। এই জন্য বলছি -ইনফিনিটি থেকে -1, এই একটা সাই জিরোর লিমিট হলো। আবার এখান থেকে আরেকটা লিমিট কি আছে যে +1 থেকে প্লাস ইনফাইনাইট, এই যে +1 থেকে প্লাস ইনফাইনাইট, এই যে এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা সামেশন করছি, এটা একটা প্রবাবিলিটি, এটা একটা প্রবাবিলিটি। ওকে, তাহলে এই দুটো প্রবাবিলিটিকে অ্যাড করছি, এই দুটো প্রবাবিলিটিকে অ্যাড করতে গিয়ে দেখো এইটুকু -ইনফাইনাইট থেকে -1 পর্যন্ত আসা যত প্রবাবিলিটি হবে, +1 থেকে প্লাস ইনফিনিটি যেতে ততটাই প্রবাবিলিটি হবে, অর্থাৎ ভ্যালুটা একই হবে। সেই জন্য আমরা এই দুটোকে অ্যাড করে নিয়েছি, দুটোকে অ্যাড করে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে একটাকে রেখেছি। ওকে, অর্থাৎ এইটাকে এবারে আমরা এখান থেকে যে ভ্যালুটা দিয়েছে, এই যে ওয়েভ ফাংশনের ভ্যালুটা দিয়েছে, এই সাই স্কোয়ারের জায়গায় এইটা স্কোয়ার বসাবো, এটা স্কোয়ার বসিয়ে দিলাম। স্কোয়ার বসিয়ে এটাকে এখান থেকে যা কনস্ট্যান্ট ছিল বাইরে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে +1 থেকে প্লাস ইনফিনিটি e⁻⁻α x² dx, এইখানে আমরা এই ভ্যালুটা দিয়ে দিয়েছে। দেখো এখানে তাহলে এটা আমরা এইটাকে আমরা z² ধরে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে পেলাম কি পেলাম, ζ² এটা ধরে নিয়েছি। তাহলে এটাকে আমরা এক্সটাকে আমরা জিটাতে কনভার্ট করলাম, জিটাতে কনভার্ট করার পরে আমরা এখানে কি এলো, যে এখানে জিটা দিয়ে এলো কত, e⁻⁻² d জিটা, অর্থাৎ এইটার সঙ্গে আমরা মিলালাম, বা এটা আমরা জেড ধরে নিলেও কোনো প্রবলেম ছিল না। ঠিক আছে, তখন লিমিটটা চেঞ্জ হতো। এইবারে এটাকে এইটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে এখানে, এই যে এত, এইটুকু বসালাম, আর বাইরের এই পুরো ভ্যালুটার জন্য 2/√π, তখন এটার ভ্যালু হলো এটা। অর্থাৎ এই ধরনের কোশ্চেন কিন্তু করেছে, অ্যান্ড এটা 2018-এরই কোশ্চেন, বুঝতে পারছো? তো সিম্পল হারমোনিক অসিলেটর থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু করেছে। ওকে, ক্লিয়ার হলো? তো আমি আর এক্সটেন্ড করছি না আজকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, তারপরে প্রবলেম হলে বলবে। আমি এটাকেও রেকর্ড করেছি কিনা, করেছি বোধহয় করেছি।